নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আজকের মাননীয় আলোচক শ্রদ্ধেয় রজত বন্দ্যোপাধ্যায় এবং এই ফেসবুক লাইভ পেজের সুধী দর্শক মণ্ডলীকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে ৮ তারিখ, ৮ই আগস্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আজকের যে সভা, সেই সভার আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা হলো এই যে আজকে ২২শে শ্রাবণ, রবীন্দ্র প্রয়াণের ৮০ বছর পূর্ণ হলো। আজ তার ৮১তম প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আজ ৪৯তম আলোচনা সভা। অনেকেই বলছেন যে একজন ব্যক্তিকে নিয়ে ৪৯টা বিষয়ের উপরে ৪৯টা আলোচনা সভা করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কিন্তু এই কাজ সম্ভব হচ্ছে আমাদের মাননীয় আলোচকবৃন্দ এবং দর্শক মণ্ডলীর অকুণ্ঠ সহযোগিতার মধ্য দিয়ে। তাদের এই সহযোগিতা পাচ্ছি বলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান মানুষটি নানা দিক নিয়ে চর্চার কাজ বজায় রাখতে পারা যাচ্ছে। একথা বলতে বোধহয় বাধা নেই। আমরা যখন শুরু করেছিলাম আমাদের আলোচনার স্তরটা ছিল মূলত জেলা স্তর। পরবর্তী সময়ে আমরা রাজ্য স্তর এবং জাতীয় স্তরে প্রবেশ করে খুব শীঘ্রই আমরা আন্তর্জাতিক স্তরেই চলে যাব। যাই হোক, আজকের প্রসঙ্গে আমরা আসি। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন যে অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। কবিগুরুর এই বিশ্লেষণ অপূর্ব, কিন্তু সেই একক জীবনের চিন্তায়, ভাবনায়, কর্মে এবং হৃদয়ের মধ্যস্থল জুড়ে ছিল মানুষ আর মানুষের সমাজ। তাঁর জন্মের ২০২ বছর পরেও এত মানুষকে তিনি আকর্ষণ করতে পারছেন, এত প্রাসঙ্গিক তিনি থাকতে পারছেন, আর সেই সঙ্গে নিজের জীবনের বহুমুখী কর্মকাণ্ড দিয়ে ভবিষ্যতের কাছে বহুমুখী প্রবহমান আন্দোলন গড়ার ক্ষেত্র প্রস্তুত করে দিয়ে গেছেন। এখানেই তাঁর উত্তরসূরিদের দায়িত্ব। এই প্রেক্ষিতেই আজকের আলোচনা। বিষয়: ব্যক্তি জীবন থেকে সমষ্টি জীবন, এক সংগ্রামের নির্মাণ। আজ আমরা আলোচক হিসেবে পেয়েছি মাননীয় রজত বন্দ্যোপাধ্যায়কে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। রজতদা সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক। আমি তাকে দাদা বলেই সম্বোধন করেছি। আমিও গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্গের যুক্ত, ফলে সেই হিসাবে সেটা বলতে গেলে তিনি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্যের সম্পাদক, কবি, অভিনেতা, বাচিক শিল্পী। এই আলোচনার সময় দেওয়ার জন্য তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের যে আলোচক রজত বন্দ্যোপাধ্যায় অবিভক্ত বর্ধমান জেলার মানুষ এবং বর্ধমান থেকেই তার পড়াশোনা। রাজ কলেজিয়েট স্কুল, রাজ কলেজ এবং ক্রমে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কর্মজীবনে প্রবেশ করেন বিদ্যালয়ের শিক্ষক হিসাবে। পর্যায়ক্রমে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের কন্ট্রোলার অফ এক্সামিনেশন এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কাজে তিনি আমেরিকা, ইটালি, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। রেজিস্ট্রার হিসেবে কাজ করার প্রায় ১৪ বছর হলো তিনি অবসর নিয়েছেন। অর্থাৎ শিক্ষা প্রশাসক হিসেবেই তিনি কর্মজগৎ অতিবাহিত করেছেন এবং পাশাপাশি সাংস্কৃতিক জগতেও কিন্তু খুব বড় ভূমিকা পালন করেছেন। মূলত অভিনয় জগতেই তার অবাধ যাতায়াত। সে যেমন নাটক তেমনি সিনেমা জগতে। উৎপল দত্তের পরিচালনায় নানা নাটকে তিনি অভিনয় করেছেন, যেমন মহাবিদ্রোহ, নিচের মহল,
চীনের তলোয়ার, আজকে চীনের তলোয়ারের রবিবার স্টুডিওতে বেরিয়েছে গণশক্তিতে, প্রভৃতি প্রায় 10টা নাটকে তিনি অভিনয় করেছেন। উৎপল দত্তের নেতৃত্বে নাটক নিয়ে তিনি পূর্ব জার্মানি, সোভিয়েত ইউনিয়ন প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন, সেখানে অভিনয় করে এসছেন। আইপিটি এর যে নাটক সেখানেও তিনি অভিনয় করেছেন। অন্যদিকে সিনেমার জগতেও তিনি প্রবেশ করেছেন। দৃষ্টি প্রদীপ, আলোর নিশানা প্রভৃতি পূর্ণদৈর্ঘ্যের ছবি, উষসী কন্যা, যাপন প্রভৃতি স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও তিনি অভিনয় করেছেন। তাঁর লেখা 3টি কবিতার বইও আছে। জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগদান করেছেন। এআইপিএসওর প্রতিনিধি হিসাবে চীন, নেপাল প্রভৃতি দেশেও তিনি গিয়েছেন। এর পাশাপাশি আরেকটা কথা যেটা না বললেই নয়, 1967-68 সালে তিনি আবৃত্তির জগতে প্রবেশ করেছেন এবং 1978 সালে কলকাতার মঞ্চে তার প্রথম আবৃত্তি। তারপর বাচিক শিল্পী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং সেই পাশাপাশি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ একদিকে তিনি যেমন শিক্ষা প্রশাসক হিসেবে কাজ করেছেন, তেমনি পাশাপাশি অভিনেতা হিসেবে, তেমনি বাচিক শিল্পী হিসাবে, তেমনি কবি হিসাবে, আবার অন্যদিকে সংগঠক হিসাবে, সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব হিসাবে যে কাজ করছেন। এইরকম একজন বহুমুখী গুণী মানুষকে আজ আমরা এই আলোচনার জন্য পেয়েছি, তাকে স্বাগত জানাই। এবং তার আলোচনা ব্যক্তি জীবন থেকে সমষ্টি জীবন, এক সংগ্রামের নির্মাণ, এই আলোচনায় আমরা চলে যাব। আর হ্যাঁ, দর্শকদের কাছে আমরা চুপি চুপি বলে রাখি, রজতদা খুব ভালো একজন বাচিক শিল্পী। হ্যাঁ, আমরা তার কাছে আবৃত্তিও শুনবো। আমরা রজতদার কাছে চলে যাচ্ছি। রজত বন্দ্যোপাধ্যায় শুরু করছেন তার আলোচনা, ব্যক্তি জীবন থেকে সমষ্টি জীবন, এক সংগ্রামের নির্মাণ। রজতদা শুরু করুন। আমি অভিনন্দন জানাই আপনাকে এবং আপনাদের, যে এইভাবে এতদিন ধরে সারা বছর ধরে আপনারা বিদ্যাসাগর চর্চা করছেন। এটা একটা দৃষ্টান্ত। আমি জানি না আর কোথাও এরকম ভাবে ধারাবাহিক ভাবে হয়েছে কিনা, অন্তত আমার বছরে নেই। এই জন্য আপনাদের প্রথম অভিনন্দন জানাই। 200 বছর আগে জন্মেছিলেন যিনি, আজকে এতদিন পরও তাকে নিয়ে আলোচনা করছি, এবং এমন একটা সময় যখন মনে হচ্ছে যে তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমি যে বিষয়টা বেঁচেছি, যে ব্যক্তি জীবন থেকে সমষ্টি জীবন, একটা সংগ্রামের নির্মাণ, সবকিছুই নির্মাণ করতে হয়। ধরুন, শাসক যখন মিথ্যার নির্মাণ করে, তখন তার বিরুদ্ধে সত্যের নির্মাণ করতে হয়। আবার ব্যক্তি জীবনেও নিজেকে আস্তে আস্তে করতে হয়, সমষ্টি জীবনটাকেও কিন্তু সেইভাবে করতে হয়। যখন ব্যক্তির সঙ্গে সমষ্টির সংঘাত লাগে, তখন কে কোন দিকে থাকবেন তার উপর নির্ভর করে তিনি কত বড় মানুষ, তিনি কত মানুষের কাছে আছে। আসলে স্বপ্ন দেখার একটা দরকার আছে। ধরুন, একটু স্বপ্ন দেখা যাক যে অষ্টাদশ শতক, তার শেষ দিক বা শেষ পর্ব। মনে করা হয় যে এই পর্ব থেকেই মধ্যযুগের অবসান হয়ে যে ভারতীয় ধাঁচের যে আধুনিক যুগ, তার সূচনা হচ্ছে। কিন্তু এই যে সূচনাটা হচ্ছে, তা কিন্তু আমরা দেশের যে পুরনো কাঠামো আছে সেটাকে ভেঙে দিয়ে একটা নতুন কাঠামো তৈরি করা হচ্ছে, তা কিন্তু নয়। এটা খেয়াল রাখতে হবে। এবং এই যে রূপান্তর, এই রূপান্তরের যারা কাণ্ডারী, তারা কিন্তু মানে ইন্টেলেকচুয়াল লেভেল বা বৌদ্ধিক স্তর থেকে কিন্তু তারা উদ্যোগ নিয়েছে প্রথম দিকটা। এবং 1788-তে রামমোহন রায় কি লিখলেন? পৌত্তলিকতার বিরুদ্ধে যেই লিখলেন, সঙ্গে সঙ্গে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল সারা সমাজ। তীব্র প্রতিবাদ, তাকে বাড়ি ছাড়া হতে হবে। কারণ বর্তমান সময় হলেও তাকে আরো বাড়ি ছাড়া শুধু নয়, আরো কিছু হতে হবে। কিন্তু এই সময় সেই জন্য আমাদের সেই পূর্বসূরীদের মনে রাখতে হয় যে এই সময় বিচলিত হলে চলবে না। মাথা উঁচু করে
সমস্ত প্রতিকূলতাকে জয় করতে হবে। একটা কথা ভুলে গেলে চলবে না, যে স্রোতের অনুকূলে মৃতদেহ ভাসে আর প্রতিকূলে সাঁতার কাটতে হবে। এই যে সাঁতার কাটার কাজটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের কাজ। সবাই যেদিকে যাচ্ছে গড্ডলিকা প্রবাহের মতো, সেদিকে নয়, নিজের ভাবনা দিয়ে, সমাজের ভাবনা দিয়ে এবং ব্যক্তি এবং সমাজের দ্বন্দ্বের মধ্যে দিয়ে একটা সংগ্রামের নির্মাণ করতে হবে। যাই হোক, 1817 হিন্দু কলেজ প্রতিষ্ঠা, এগুলো সব আপনারা জানেন, ওই তথ্যের মধ্যে আমি যাব না। এটাও কিন্তু একটা মাইলস্টোন। রামমোহন হিন্দু ধর্ম মানতেন না, তার আপত্তি ছিল যে হিন্দু কলেজ যখন প্রতিষ্ঠা করা হচ্ছে তখন সবাই আপত্তি করলেন যে রামমোহন রায় যেন না থাকে। রামমোহন রায় কিন্তু সরে গিয়েছিলেন, তিনি থাকেননি, কারণ তিনি মনে করেছিলেন যে এখানে আমি থাকলে যদি কলেজটার প্রতিষ্ঠায় কোনো অসুবিধা হয়, আমার থাকা উচিত না। কাজে পশ্চিমের যে সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান চর্চার কেন্দ্র হয়ে উঠুক, এটাই তিনি চেয়েছিলেন। নতুন প্রজন্ম, আধুনিক শিক্ষা, সংস্কৃতি, ডিরোজিও, ইয়াং বেঙ্গল, রক্ষণশীলতা, রচনায়তন, সেখানে একটা আঘাত পড়ল। একদিকে যেরকম হিন্দু রক্ষণশীলতার বিরুদ্ধে আঘাত আনতে দেশজ সংস্কৃতি প্রায় সবকিছুকেই অস্বীকার করে, কিছুই ভালো না, সব খারাপ, এটা যেরকম একদিকে হতে করলো, অন্যদিকে রক্ষণশীলতা, সেটাও কিন্তু আবার তারাও জায়গা ছাড়তে রাজি। একটু কল্পনা করা যায় যে এইরকম এক সময় বাবা, মাস্টারমশাই আর বৃত্ত ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, কালীকান্ত চট্টোপাধ্যায়, আনন্দরাম গুটি, আনন্দর কাঁধে চেপে এক অজ পাড়াগাঁ থেকে, বীরসিংহ থেকে আসছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো দেখুন কি পরিস্থিতি ছিল যখন তিনি আসছেন। আমি সংক্ষেপে সেই সময়টাকে ধরার চেষ্টা করলাম। আসছেন ভারতীয় সংস্কৃতির ইতিবাচক উত্তরাধিকারের উপর দাঁড়িয়ে নতুন নির্মাণের কাণ্ডে তিনি আসছেন। একটু কল্পনার চোখে দেখলে কিরকম বিস্ময় লাগে যে তিনি এসে কি কাণ্ডটাই না ঘটালেন। তিনি আসছেন, পাঠশালা পড়া হয়ে গেছে, এবারে তার শিক্ষক বলেছেন কলকাতায় পড়তে হবে। প্রথম তখন পছন্দ ছিল যে হিন্দু কলেজেই যাওয়া দরকার, কিন্তু আর্থিক সামর্থ্য নেই, তাই সেটা হলো না। সে কারণে সংস্কৃত কলেজে তাকে যেতে হবে। কি উদ্দেশ্য ছিল আপনারা সবাই জানেন, যে তিনি লেখাপড়া শিখে ফিরে গিয়ে আবার টুলে পড়ান। কিন্তু তা তো হয় না। যখন কেউ শিক্ষাটা পায়, তখন তার মধ্যে যখন চেতনা আসে, তখন তার নিজস্ব ভাবনাও তৈরি হয়। তখন বাবা কি ভেবেছেন, পরিবার কি ভেবেছে, তার চেয়ে তো আরেকটা তৈরি হয়ে যায় যে তিনি কি ভাবছেন। তিনি নিজেকে উৎসর্গ করলেন শিক্ষার স্বার্থে। একবার মনে আছে যে একটা কোনো জায়গাতে বোধহয় তিনি বলেছিলেন যে আচ্ছা, এখানে একটা এরকম উৎসব বা কিছু করলে হয় না। তখন তার মা কি বলেছিলেন, খরচ যদি করতেই হয় তাহলে এই গরিব মানুষগুলোর জন্য খরচ কর, এই মানুষদের পাশে দাঁড়া। এই যে প্রেরণা, সেই প্রেরণা কিন্তু তাকে তাড়িত করেছে সারাটা জীবন। সমষ্টির স্বার্থে নিজেকে চালিত করার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সেখান থেকে তৈরি হয়েছে। মায়ের কাছে তিনি ঋণী গভীরভাবে। যাই হোক, 12 বছর 5 মাস তিনি কিন্তু সংস্কৃত কলেজে পড়েছেন। নিজের চোখে তিনি দেখেছেন সেখানকার ত্রুটি বিচ্যুতি কি আছে, ছাত্রছাত্রীদের প্রয়োজনটা কি, কি করলে আরো ভালো হয়। আবার তার যে ইতিবাচক দিক যেটা, সেটাও তিনি লক্ষ্য করেছেন। তাই তিনি যখন চাকরি করছিলেন ফোর্টুরিয়াম কলেজে, সেখানটা ছেড়ে দিয়ে এসে তিনি সংস্কৃত কলেজে এলেন পড়াতে, সেখানে চাকরি নিলেন। মনে রাখতে হবে যে তখন কিন্তু বেতন ছিল একই, কিন্তু বেতনটা কিন্তু এই না 50 টাকা বেতন। তা সত্ত্বেও তিনি ফোর্টুলিয়ার মতো কলেজ ছেড়ে দিয়ে, জায়গা ছেড়ে দিয়ে কেন তিনি এই সংস্কৃত কলেজে এলেন, তার কারণটা কিন্তু অন্যরকম। তিনি যা ভেবেছিলেন,
আপনি জানতেন, আপনারা জানেন যে ফুটলিয়াম কলেজে যখন সিভিলিয়ানরা আসতে তারা ট্রেনিং নিতেন, কাজে সেখানে থাকলে পরে তার ইজ্জতটাই অন্যরকম এবং তার বেশ ক্ষমতা টমতা ইত্যাদি এটা অনেক বেশি হতো, অনেক জোর থাকতো। দেখবেন যে তিনি যখন সংস্কৃত কলেজে এলেন তখনই নোটস অন সংস্কৃত কলেজের প্রাথমিক খসড়াটা তৈরি করছেন, যাকে বলা যায় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা। কিন্তু যাই হোক, আপনারা জানেন যে রসময় দত্তের সঙ্গে তার মতে মিলল না, তিনি চাকরি ছেড়ে দিলেন। কেন ছাড়লেন? এইটাই হচ্ছে নির্মা। অর্থাৎ তিনি যদি থাকতেন ফোর্ট উইলিয়াম কলেজে, খুব আরামে থাকতে পারতেন, অনেক ক্ষমতার মধ্যে থাকতে পারতেন, থাকলেন না, কারণ তার লক্ষ্যটা অন্য, যে ওই সিভিলিয়ানদের ট্রেনিং দেওয়া নয়, তার লক্ষ্য হচ্ছে মানুষের, অন্য সাধারণ মানুষের কাছে সেইখানে শিক্ষার বিস্তার ঘটানো। আবার তিনি যখন ওখানে গেলেন, যখন বিরোধটা লাগলো, তখন তিনি যে ভাবনাটা ভেবেছিলেন সেটা যখন বাধা পেল, উনি কিন্তু চাকরিটাও ছিলেন। এটাও কিন্তু করলেন সমষ্টির স্বার্থে। অর্থাৎ তিনি যে ব্যক্তিগত কথা ভাবতেন, তার নিজের কথা ভাবতেন, তাহলে চাকরি ছাড়তেন না, একটা আরেকটা ভালো দেখে কোনো একটা জায়গায় ঘুরে তারপর যেতেন, যেরকম আমাদের সবাই রামসান যদি করতেন। কিন্তু সেটা তিনি করলেন না। কাজে এই যে ওই ফোর্ট উইলিয়াম কলেজ বা সংস্কৃত কলেজ মানে ছেড়ে দেওয়া, এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের, পরে আমরা দেখলাম আবার তিনি সেখানে যোগদান করেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে তখন তিনি কিন্তু একটা প্রতিশ্রুতি পেয়েছেন যে তার যা ভাবনা চিন্তাগুলো আছে সেটা তিনি রূপায়িত করতে পারবেন। কাজে এই যে লড়াইটা শুরু করেছিলেন, লড়াইটা কিন্তু এক ধাপ এগোলো। এই যে এক ধাপ এগোলো, তিনি সহসচিব হলেন, আরো কিছু হলেন, তারপর সেখান থেকে অধ্যক্ষ হলেন। যেই অধ্যক্ষ হলেন, তিনি আগের যে পোস্টগুলো অ্যাবলিশ করে দেন। কারণটা কি? তিনি এটা জানতেন, সেটা খুব প্ল্যান করে করা হয়েছিল। এবং এই যে করা হয়েছিল, এই বোঝাপড়ার মধ্যে দিয়ে তিনি কিন্তু এগিয়েছিলেন, যাতে করে মানুষের কাছে যেতে পারেন, সাধারণ মানুষের কাছে যেতে পারেন, শুধুমাত্র সিভিলিয়ানদের কাছে নয়। এটা ঠিক, অনেকে হয়তো বলবেন যে শাসকরা তো তাদের স্বার্থে শিক্ষার বিস্তার চাই। হ্যাঁ, চাইবে, শাসক তো তাই চায়। ইংরেজ চাইলো যে আমরা তৈরি করবো কি ক্লাব, তারা লেখাপড়া শেখালো। যেই লেখাপড়া শেখা হলো, কি হয়, বিভিন্ন জিনিস পড়তে পড়তে, বিভিন্ন পৃথিবীর ইতিহাস পড়তে পড়তে মানুষের মনে কিন্তু চেতনা জাগে, চেতনার উদ্রেক হয়, এবং তারপর তার স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগে। কাজে থেসিস, অ্যান্টিথেসিস, সিনথেসিস, এটা যদি ভাবি, তাহলে চাইলেন একটা, ওরা চাইলো একটা, তিনি তাতে গেলেন, তারপর দেখা গেল হলো কি, স্বাধীনতাকামী বা তার চেতনার উন্মেষ ঘটলো, এবং সেই চেতনার উন্মেষ তাকে একটা অন্যদিকে চালিত করল। অর্থাৎ তারা যেটা চেয়েছিল তার বাইরেও তিনি কিন্তু তার হাতটা বাড়াবেন। এটাও কিন্তু একটা লড়াইয়ের ট্যাকটিক্স। এটা কিন্তু গ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা এই ভ্যালেন্টাইনের সঙ্গে তার যে বিরোধ বা ইত্যাদি, এগুলো আপনারা সবাই জানেন, এটা নিয়ে বিস্তৃত আলোচনার কোনো দরকার নেই। এখানে এতগুলো আলোচনা সভা হয়েছে, তাতে বারবার হয়তো এই কথাগুলো এসছে, আমি সেটা বলবো না। কিন্তু মনে রাখতে হবে যে এই যে বিরোধটা হয়েছিল, এই বিরোধটা কিন্তু কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না, এই বিরোধটা ছিল নীতিগত বিরোধ। এই যে নীতিগত যে বিরোধটা, এটাকে আমি বলতে চাইছি, এটাও কিন্তু একটা সংগ্রামের জন্ম দিয়েছে। ব্যক্তিগত বিরোধ সেটা এক জিনিস, আর নীতিগত বিরোধ সেটা আরেক জিনিস। কাজে আমি এই দিকটা হাইলাইট করতে চাইছি, এই লাইটটা আমি যোগ করতে চাইছি। আচ্ছা, ভাবুন তো একবার যে তিনি সহকারী ইন্সপেক্টর হয়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হাঁটছেন, নিজের খরচ করে, নিজের টাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করছে, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। সম্ভবত মেয়েদের জন্য অন্তত 35টার মতো, যতদূর মনে পড়ছে আমার, এরকম স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন। এবার যখন তিনি সরকারের কাছে গেলেন, সরকার কিন্তু সেই স্কুলের দায়িত্ব নিতে অস্বীকার, আর্থিক দায়িত্ব নেবে, ওটা এখন হয়, আপনি করুন না, দেবেন, নেবেন। তিনি চাকরি ছেড়ে দিলেন। কত তখন বয়স? 38 বছর বয়স। আমি 38টার উপর যোগ দিচ্ছি এই জন্য, যদি এটা 58 হতো সেটা একরকম হতো,
আর 38 মানে তখন তিনি একদম যুবক। এইরকম বয়সে তিনি কিন্তু এইরকম লোভনীয় চাকরি তিনি ছেড়ে দিলেন। এটা খেয়াল রাখতে হবে, এটাও কিন্তু একটা সংগ্রাম। তিনি অন্যদিকে চলে যাচ্ছে, তিনি একটা শুধুমাত্র নিজের বাঁচার জন্য না, একটা নতুন সংগ্রামের কিন্তু তিনি করতে চলেছেন। একটু কল্পনার চোখে ভাবা যায়, ওই বাচ্চাটি সে আসছে, আস্তে আস্তে সে শিখছে, 1 2 শিখলো, এলো, পড়লো, পাশ করলো, তারপর তার চিন্তা ভাবনার বিকাশ হচ্ছে, নতুন নতুন পৃথিবীকে দেখতে শিখছে, এবং তারপরে তিনি সেটা প্রয়োগ করতে চাইছেন ব্যবহারিক জীবনে। এবং করতে গিয়ে তিনি সিভিলিয়ানদের দিকে নয়, যাতে অন্যরা তার নিজের ভাবনাটা যেখানে রূপায়িত করতে পারবেন সেই রকম জায়গায় চাকরি নিচ্ছে। এবং তারপর তিনি সেখান থেকে স্কুল প্রতিষ্ঠা করছেন। যখন সেখানে মিলছে না মতে, যখন তিনি আর্থিক সাহায্য দেব না বলছে, তখন তিনি নির্দ্বিধায় চাকরি ছেড়ে দিচ্ছেন। এটা কিন্তু একটা নতুন সংগ্রামের নির্মাণ। এবং তিনি যে মেয়েদের স্কুলটাই যে চালু করলেন, এটা কেন? শুধু তো ছেলেদের স্কুল করলেই পারতেন। একটা জিনিস মনে পড়ছে একজনের কথা, যে চার্লস ফুরিয়ে প্রসঙ্গে এঙ্গেলস কি বলেছিলেন সেটা আমার এখানে মনে হয় যে খুব প্রাসঙ্গিক। যে তিনি প্রথম ঘোষণা করেন যে কোন সমাজ কতটা অগ্রসর তা বিচার করার স্বাভাবিক মাপকাঠি হলো সেই সমাজে নারী মুক্তি কি পরিমাণে অর্জিত হয়েছে। এবং এই যে নারী মুক্তি কতটা অর্জিত হয়েছে, এটা কিন্তু নবজাগরণের অন্য একটা বৈশিষ্ট্য। এটা খেয়াল রাখতে হবে যে সেইখানে কিন্তু বিদ্যাসাগর একটা বিশাল ভূমিকা পালন করছে। বিবেকানন্দ এসছেন, হিন্দু ধর্মের পুনরুত্থানের কথা বলছেন, গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এগুলো কিন্তু তার সঙ্গে আছে। যে তিনি প্রথম যেমন ঘোষণা করলেন, যে যেটা বললাম আমি একটু আগে, যে নারী মুক্তি কতটা হচ্ছে তার উপর নির্ভর করে যে সমাজ কতটা এগিয়েছে। আপনি ভাবুন, সতীদাহ ছিল তার আগে, রামমোহন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, এবার বিধবার সংখ্যা বেড়েছে, বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ। রামমোহন তো এক ধাপ এগিয়েছিল, নারী মুক্তির বার্তা নিয়ে বিদ্যাসাগর ব্যাটনটা হাতে তুলে। অর্থাৎ একটা সংগ্রাম থেকে আরেকটা সংগ্রামী উত্তরণ হয় এইভাবে। এবং সেখানেও আপনি দেখবেন আপনারা, যে আমরা দেখেছি, আমরা নাটক ছিল আমাদের উৎপল দত্ত অগ্নিশয্যা, সেখানে আমি রামমোহনের ভূমিকায় ছিলাম। তো সেখানে রামমোহন, তাকে কেউ তো মানছে না, তিনি আক্রান্ত হচ্ছেন, বারবার আক্রান্ত হচ্ছেন, বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে, তাকে অপদস্থ করা হচ্ছে, এইরকম একটা অবস্থার মধ্যে তাকে পড়তে হয়েছে। এবং তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তার সামনে। তারপর যখন দেখা গেল সতীদাহ বন্ধ করার জন্য বিল এসছে, তখন রামমোহন কিন্তু সই করেন। এটা আপনারা জানেন। আমরা উৎপলদাকে জিজ্ঞেস করলাম এটা কারণটা কি, তখন উনি বললেন যে তোমাদের একটা শিখিয়েছিলেন না, হুদায়ে গসু নাসিনী তো হাফিজা মুখরোশ, আপনাদের ব্যাপার আপনারাই বুঝেন, আমি একটা ছোট হাফিজ, এক কোণে থাকি, আমি আর কি বলবো। আপনারা তখন আপত্তি করেছেন, এখন আপনারা এগিয়ে আসছেন। কিন্তু উৎপলদা বলছেন যে উনি বুঝেছিলেন যে রাধাকান্ত দেবরা কি চায়, যা রামমোহন রায় চান না। রামমোহন রায় ভেবেছেন, দক্ষিণারঞ্জনকে বলছেন, দক্ষিণা, আমি যদি আজকে এটাকে সমর্থন করি তাহলে ওরা তার বিরোধিতা করবে, তার চেয়ে আমি এর বিরোধিতা করি, তাহলে হয়তো বিলটা পাস্ট হয়ে যায়। এইটা হচ্ছে তার ব্যাখ্যা। কাজে এইরকম জায়গায় রামমোহন যতটা এগোলেন, ব্যাটনটা হাতে তুলে নিলেন বিদ্যাসাগর। কাজে এই যে ব্যাটনটা হাতে তুললেন, এই কঠিন কাজটা, এটা কিন্তু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটা কিন্তু সমষ্টির স্বার্থে একটা নতুন ধরনের সংগ্রামের সংযোজন হলো। তিনিও ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন, তাকে খুনের চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কিন্তু পিছিয়ে আসেননি। সমষ্টির স্বার্থে তার অটল জেদ, এই জেদটা কিন্তু তার একটা জীবনের অঙ্গ ছিল, যা তিনি ঠিক করতেন।
সেখান তিনি কিন্তু পিছিয়ে আসতেন না। ধরুন দুর্ভিক্ষ হয়েছে, লঙ্গরখানা খুলেছেন, ভাইকে বলছেন দেখো এই মধ্যবিত্তরা কিন্তু এখানে আসবে না, কাজে তাদের কি করবে, বলছে সিধে পাঠা, যার যার দরকার তাদের কাছে পাঠিয়ে দে। কারণ কি, যে মধ্যবিত্তের অবস্থানটা কি হতে পারে তিনি জানতেন। এই যে এখন শ্রমজীবী ক্যান্টিন হচ্ছে চারদিকে, তিনি মেলান, দেখবেন গরিব মানুষেরা যাদের প্রয়োজন তারা কিন্তু ছুটে যাচ্ছে। আর মধ্যবিত্ত সে কিন্তু নিম্নবিত্ত হয়ে গেছে, নিম্নবিত্ত গরিব হয়ে গেছে এই সময়ের মধ্যে, এই করোনা কালে বিভিন্ন ভাবে তারা কিন্তু ওখানে যেতে একটু ইতস্তত বোধ করে, কারণ তার মধ্যবিত্তর যে মানসিকতা সেটা থেকে যেতে দেয় না। এটা যে কারণে করা হলো কি, পরেতে একটা দাম করা হলো, হ্যাঁ ন্যূনতম দাম, যাতে করে মধ্যবিত্ত ইগোতে না লাগে, 20 টাকা দিলে প্যাকেটটা পাওয়া যায়, আর একদম যারা গরিব তাদের বিনা পয়সায় দেওয়া। এই যে সিদ্ধান্তটা বিভিন্ন শ্রমজীবী ক্যান্টিনে নিচ্ছে, এটা ভাবুন বিদ্যাসাগর তখনই বুঝেছিলেন যে মধ্যবিত্তের এই মানসিকতা কি হতে পারে। তাই তিনি ভাইকে বলছেন যেখানে আসবে না সিধে পাঠা। সিধেটা মানে কি পাঠাতে বলছেন, যে সেখানেতে ওই চাল ডাল এইসবগুলো পাঠিয়ে দেবে, রান্না করা খাবার নয়, কারণ সেখানেও অসুবিধা আছে মধ্যবিত্ত। কাজে এই জায়গাটা আমরা যারা বিভিন্ন সময় সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি, আমরা কিন্তু বুঝতে পারছি যে কিরকম সচেতন ভাবে তিনি কিন্তু এই কাজটা করেছেন। আবার বীরসিংহে লঙ্গরখানা খুলেছেন, দরিদ্র মেয়েদের যাদের চুলে আঠা, যারা আসছেন তারা একটু তেল তাদের মাথায় দিত দূর থেকে। কেন দূর থেকে দিত, যে গড়িয়ে পড়বে কেন, তাদের ছোঁয়া লেগে যাবে তো, পরম মমতায় সেই তেল কিন্তু চুলে লাগিয়ে দিতেন। এই যে জায়গাটা, এইখানে কিন্তু আবার রামমোহন থেকে তার একটু তফাৎ আছে। তিনি চলে গেছেন একদম ওই স্তরে, সাধারণ জীবনের স্তরে। রামমোহন কিন্তু তার সবাইকে ব্রাহ্ম করেছে, তার পালকি বেহারাদের কিন্তু করে। সেখানে তার যে অবস্থানটা, সে অবস্থানটা কিন্তু একটু যে এলিট যে অবস্থানটা, সেই জায়গা থেকে কিন্তু নামেননি। বিদ্যাসাগরের সঙ্গে বিদ্যাসাগর তার থেকে আরেকটু এগিয়ে, অর্থাৎ সেই জায়গায় আটকে থাকতে পারে। কাজেই এই ছবিটা দেখতে পাবেন অনেক জায়গাতে, এই ছবিটা আছে যে বিদ্যাসাগর রাম তেল লাগাচ্ছেন। এর মধ্যে দিয়ে তিনি কি চাই, এই সংগ্রামটা কিসে, যে সমাজের মধ্যে একটা ঐক্যের বন্ধন করে, মধ্যবিত্ত গরিব, এই যে মধ্যবিত্ত গরিব এদের মধ্যে একটা কিন্তু যোগসূত্র স্থাপনের চেষ্টা করে, যেটা কিন্তু রবীন্দ্রনাথ পারেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করি সে সাধ্য ছিল না একেবারে। ওটা তাঁর ছিল না, কারণ তিনি ওই জায়গায় যেতে পারেননি তিনি। কিন্তু রামমোহন তিনিও পারেননি পালকি বেহারাদের ব্রাহ্ম করেন, কিন্তু বিদ্যাসাগর সেটা পেরেছিলেন। কাজে এটা বুঝতে হবে যে সংগ্রামের যে এই চরিত্র, এইটা আমাদের অতীত খুব ভালোভাবে অনুধাবন করার প্রয়োজন আছে। আবার ভাবুন যে চাকরি নেই, চাকরি না থাকলে কি করে, আরেকটা চাকরির খোঁজ, কি করা যায় না করা যায়, একে ধরা তাকে ধরা। আপনারা দেখুন আমাদের জীবনে যদি দেখি, চাকরি চলে গেলে দেখবেন ফাঁকা থেকে দেখবেন করবেন, হ্যাঁ এরকম করে করি আমরা। আমাদের বাড়ির ছেলেপুলেদের যদি এরকম হয়, বেশ করে এই সময় তো আপনারা দেখবেন এরকম আছে। তিনি কি করছেন, তিনি প্রেস খুলছেন। প্রেসটা খুলে দুটো কাজ হচ্ছে, এটা কিন্তু একটা জীবন সংগ্রাম, এবং তার সঙ্গে আরেকটা সংগ্রাম, সেখানে শুধু নিজের বই ছাপছেন, অন্যদের বইও ছাপছেন, যা তার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এই ব্যাপারটাও কিন্তু আমাদের লক্ষ্য করার আছে। এই এক অন্য ধরনের সংগ্রাম। এই যে প্রেস নিয়ে খোলা, বই ছাপানো, সেটা বিক্রি করার ব্যবস্থা করা, এই যে পুরো কাজটা, এর মধ্যেও কিন্তু একটা, এই ক্ষেত্রেও তিনি কিন্তু পায়োনিয়ার, পথপ্রদর্শক। এর আগে এই স্তরের কোনো মানুষ কিন্তু এরকম ভাবে এগিয়ে যাবে। এই সংগ্রামের কিন্তু ভঙ্গিমাটা বদলাচ্ছে, কিন্তু তার লক্ষ্যটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ শিক্ষার বিস্তার ঘটাতে হবে। প্রথম চাকরি, দ্বিতীয় চাকরি, চাকরি ছেড়ে দেওয়া, তারপর প্রেস তৈরি করা, এবং প্রেসে গিয়ে সেখানে বই ছাপানো, সেটা বিক্রির ব্যবস্থা করা, এটা কিন্তু আরেকটা সংগ্রামের জন্ম দিচ্ছে। লক্ষ্য একটাই, শিক্ষার বিস্তার ঘটানো।
কাজে এটা কিন্তু তার যে মূল সংগ্রাম তার সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ। ওখানে যেরকম অনেক বই, নিজের বই ছাপিয়েছেন, আবার সম্ভবত আমার ঠিক ভুল হতে পারে, অক্ষয় দত্তের বইও বোধহয় ছাপিয়েছে, এটাও হতে পারে। আমি সেটা মনে রেখে কথাটা বলছি যে শিক্ষার বিস্তার এটা কিন্তু এক অভূতপূর্ব উদ্যোগ। দেখুন, এখনো আমাদের বাড়িতে যদি বলেন যে এটা ভুল, এটা ঠিক নয়, কারণ ডিওজিয়ানদের মধ্যে রামতনু লাহিড়ী, তিনিও কি পেরেছিলেন? তিনি নিজে তো খুব মানে সবকিছু ভেঙে দিতে হবে। একদিন তিনি কি খুঁজছেন, বামুন রাঁধুনি খুঁজছেন। কারণটা কি? তখন বলছে যে আপনার বাড়িতে বাবুর্চি আছে, বলছে না আমার স্ত্রী ওর হাতের রান্না খাবে। তাহলে দেখুন, তিনি নিজে ভাঙার চেষ্টা করছেন কিন্তু বাড়িতে এই অবস্থা। তার মানে কি? তার মানে হচ্ছে সেটা কিন্তু সমাজ গ্রহণ করেনি, তার বাড়িতেই গ্রহণ করছে না, যে সব চুরমার করে দাও, সেটা কিন্তু মানছে না। বিদ্যাসাগর কিন্তু এরা বুঝতে পেরেছে। বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন বলে তিনি কিন্তু দুদিকটা ভেবেছেন। একটা হচ্ছে লোকাচার, ধর্ম, এই দুটোর মধ্যে তফাৎটা কি সেটা কিন্তু খুব ভালো জানত। আমার মাঝে মাঝে মনে হয় এটা একদম আমার মানে একান্ত ব্যক্তিগত আমার ভাবনা, যে উনি চিঠিতে লিখতেন শ্রী হরি সহায়, সবাই বলতে এই তো দেখেছে উনি ঈশ্বরে বিশ্বাস করতেন। আবার বাড়িতে কোনো ঠাকুর দেবতা নেই, কারণ তিনি সত্যিতে বিশ্বাস করেন না। তাহলে কোনোদিন মন্দিরে ঢোকেননি, তারা নিশ্চয়ই ঈশ্বরে বিশ্বাস করেন না। কেউ কেউ বলছে তিনি সংশয়বাদী, অ্যাগনস্টিক। হ্যাঁ, কেউ ধরতে পারছে না তিনি কে। আমার মনে হচ্ছে এটা ওনার কিন্তু একটা ট্যাকটিক্স। অর্থাৎ আমি যদি সবাইকে একসঙ্গে শত্রু করে দিই ছুটিয়ে দিই তাহলে চলে না, কিন্তু তাদের কনফিউজ করে দাও। আমরা একটা ম্যানেজমেন্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডোন্ট অ্যালাউ আদার্স টু রিড ইউর ফেস। আধুনিক যারা ম্যানেজমেন্টে আছেন তারা জানে যে আমরা তো চালিয়েছি শিক্ষা প্রশাসন, তাকে প্রণাম, যে ঘটনা চক্রে আমরা শিক্ষা প্রশাসনই আমি সারাটা জীবন কাটাবো। তো সেখানে তো আমরা কখনো ধরুন ছাত্ররা আন্দোলন করবো, অমুক করবে, হ্যাঁ, কিন্তু আমি কি করব, আমি কি ভাবছি সেটা আমার মুখ থেকে বোঝাই যায়। একটা মজার ঘটনা বলি, তাহলে বোঝাতে পারবো। একদিন আমাদের উপাচার্য বললেন, আজকে তুমি রেগে নেই? কারণ কেন? সেদিন তুমি হেসে কথা বলে গেলে, পরে শুনলাম সেদিন তুমি খুব ক্ষুব্ধ ছিল। তাই নাকি? আমি ছিলাম, কিন্তু উনি আমায় বুঝতে পারেন। এখান থেকে বুঝতে দেবো কেন? যে কারণে দেখবেন যারা পাবলিক ফিগার তারা পাবলিকলি কাঁদেন না, কারণ তারা জানেন যে আমি যদি পাবলিকলি আমি কাঁদি তাহলে কিন্তু মানে যারা তার ফলোয়ার্স তারা ভেঙে পড়বে, সেই জন্য কান্নাটা তারা গোপন রাখে। এটা কিন্তু এমনি এমনি নয়, এটা কিন্তু একটা শিখতে হয়, এর জন্য কিন্তু একটা নিজেকে তৈরি করতে হয়। ওই এলাম, রাজনীতিতে ঢুকে গেলাম, দেশের জন্য কাজ করতে হবে বলে দিলাম, হ্যাঁ, তারপর দেখলাম যখন জিততে পারলাম না তখন আবার রাজনীতি ছেড়ে দিলাম, এরকম করলে তো নয়। এর জন্য নিজেকে কিন্তু তৈরি করতে হবে। কাজে সেইভাবে উনি কিন্তু নিজেকে তৈরি করছে। এই যে বেদান্ত ভ্রান্ত, এটা এখনই দেখুন, এখনই আপনি বলুন, কদিন প্রচার করুন, দেখবেন মানে আপনাকে ফেসবুকে আপনাকে আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে আরএসএস এর আইটি সেল নেমে আসবে আপনার। হ্যাঁ, বেদান্ত ভ্রান্ত, দেখবেন হয়তো আপনার মানে টুইটার হ্যান্ডেল ব্লক করে দেবে। হ্যাঁ, এটা কিন্তু এখনো আছে। অথচ সেই সময়, আজ থেকে প্রায় 150-200 বছর আগে তিনি বলছেন বেদান্ত ভ্রান্ত। এটা একটা লড়াই, এটা খেয়াল রাখতে হবে। এখনো আমরা দ্বিধাবোধ করি। আপনাদের অনেকেই বলে বেদে সব আছে, মেঘনাথ সাহার লেখাও তো আছে ওটা। যাই হোক, নানা কারণে বেদান্ত এবং সাংখ্য এই দুই দর্শন পড়াতে হলেও তিনি কিন্তু ব্যালেন্স করেছেন। তিনি দেখলেন আমি যদি এটাকে না পড়াই তাহলে আমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে একটা অংশের থেকে। তাহলে আমার কি দরকার? আমাকে কিন্তু লড়াইটা যদি চালাতে হয় তাহলে ব্যালেন্স করতে হবে। কি দিয়ে ব্যালেন্স করবো? সেটা হচ্ছে আমি ওপর থেকে চাপিয়ে দেবো। আমি বেদান্ত সাংখ্য এটা যেরকম পড়াবো, তার সঙ্গে সঙ্গে তার প্রতিষেধক হিসেবে পাশ্চাত্য দর্শনের উপযোগিতার উপর গুরুত্ব পড়াতে হবে। এবারে ভাবো, অর্থাৎ ছাত্রদের ভাবতে বললেন, প্রশ্ন করতে উদ্দীপ্ত করলেন, তাদের মনে প্রশ্ন জাগাতে চেষ্টা করলেন। এই যে প্রশ্ন জাগাতে চেষ্টা করা, এইটা হচ্ছে কিন্তু প্রকৃত শিক্ষকের একটা লক্ষণ। এবং সত্যি করে নতুন জাতি গঠনের একটা বড় দিক হচ্ছে মানুষ যেদিন প্রশ্ন করতে শিখবে।
এই কদিন আগে আমি টিভিতে একটা আলোচনা দেখছিলাম ভ্যাকসিনেশন নিয়ে। একজন ভাইরোলজিস্ট বলছেন, আচ্ছা আপনারা কেউ প্রশ্ন করছেন না, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে কেন, সেটা হচ্ছে কেন, আপনার চোখ বন্ধ সব মেনে নিচ্ছে। আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আমরা তো জানি যে আইনস্টাইন বলেছিলেন প্রশ্ন করা যেন থেমে না যায়। বটল ব্রেক তার কবিতায় লিখছেন, প্রশ্ন করতে ভয় পেও না, মেনে নিও না সব। রামকৃষ্ণ বলছেন সবকিছু যাচাই করে নিস, মেনে নিস না চট করে। আবার মার্কসের যে মোটোগুলো আছে আমরা জানি, তার মধ্যে একটা হচ্ছে ডাউটেবল, সন্দেহ করুন, চট করে মেনে নেবেন। এই যে প্রশ্ন করার জায়গা, এই প্রশ্ন করার জায়গাটা তিনি কিন্তু তুললেন কিভাবে? একই সঙ্গে দুটোকে পড়াবেন, তাহলে কি হবে? প্রশ্ন আসবে, এটা ঠিক না ওটা ঠিক, তখন তারা আরো পড়বে, আরো প্রশ্ন আসবে, এবং এই প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে যে উত্তরে পৌঁছবে, এই দান্দিকতার মধ্যে দিয়ে, তখন কিন্তু জ্ঞানের বিকাশ হবে। কাজেই এইভাবে কিন্তু তিনি সংগ্রামটাকে আস্তে আস্তে নির্মাণ করতে শুরু করেন। তিনি সংস্কারের বিরুদ্ধে দাঁড়াতে কিন্তু দ্বিধা করতেন না। এগুলো কুসংস্কার, কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াতে তিনি কিন্তু দ্বিধা করতেন না। যেমন ধরুন, আগে সংস্কৃত কলেজে কি হতো, প্রতিপদ অষ্টমী তিথিতে বন্ধ থাকত। তিনি সেই ব্যাপারটা তুলে দিয়ে রবিবার দিন ছুটির ব্যবস্থা রাখেন। আপনি দেখুন তো, এখন বিশ্বভারতীতে গিয়ে বলুন যে রবিবার দিন ছুটি দিন, আর আরেকটা দিন যেটা সম্ভবত বুধবার বোধহয় ওখানে, আপনারা বলতে পারবেন ভালো, বুধবার দিন বোধহয় বন্ধ থাকে। হ্যাঁ, বন্ধ থাকে, তাই তো? হ্যাঁ, বন্ধ করেছে, এখনো বন্ধ করেছে, বন্ধ করতে পেরেছি কি এখন? হ্যাঁ বিকাশ বাবু, এখন রবিবার, এখন বুধবারে বন্ধ হয়, আর 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 কোনো দিন এখনো বুধবারটা আছে, এখনো বুধবারটা বন্ধ আছে। দেখুন, এটা কিন্তু যখন আরেকজন উপাচার্য ছিলেন, তখন দূরদর্শনে কথায় কথায় বলে একটা অনুষ্ঠান হয়েছে। আমি সেই উপাচার্যকে প্রশ্ন করেছিলাম যে আপনি এটা বন্ধ করতে পারবেন, কারণ যে সময় এটা চালু হয়েছিল তার যে বাস্তবতাটা ছিল এখন তো সেটা নেই। এর ফলে ভার্চুয়ালি কিন্তু দেখা যাচ্ছে যে দুটো দিন নষ্ট হচ্ছে। যখন বিশ্বভারতী খোলা, তখন কিন্তু গোটা পৃথিবীর সবকিছু বন্ধ। যেদিন বিশ্ববিদ্যালয় বন্ধ বিশ্বভারতীতে, সেদিন দেখা যাচ্ছে সমস্তটা খোলা। কাজে এটা আপনি পারবেন? উনি বললেন এই প্রশ্নটা ভাই করবেন না। তার মানে তিনিও কিন্তু দ্বিধাগ্রস্ত যে এই সংস্কারের বিরুদ্ধে দাঁড়াতেন, কিন্তু সেখানে কিন্তু বিদ্যাসাগর দ্বিধা করেন। কাজে এই যে সংগ্রামটা নির্মাণ করা, এটা এখনো কিন্তু পারেনি, এখনো পারা যায়নি। তারা কারণ দেখাবে, রবীন্দ্রনাথ চালু করেছে, সেই বাস্তবতা চলে গেছে, এখন নতুন করে ভাবতে হবে, নতুন করে ভেবে তাঁর ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে কিন্তু আমরা করতে পারি। কিন্তু এটা এত সোজা নয়, এটা মনে রাখতে হবে। নির্মাণটাও কিন্তু একটা কঠিন কাজ, এর জন্য কিন্তু সংগ্রাম করতে হবে। এটাও কিন্তু একটা আন্দোলনের নির্মাণ, একটা সংগ্রামের নির্মাণ। তিনি জনশিক্ষার প্রয়োজনটা বুঝতেন, এবং বুঝতেন বলেই তার বাস্তব রূপায়ণের যে প্রতিবন্ধকতা কোথায় আছে সেটা তিনি জানতেন। তিনি জানতেন যে এত অসুবিধা, এত দারিদ্র, যে এটার বাস্তবায়ন এই মুহূর্তে সম্ভব না। অর্থাৎ যদি জনশিক্ষা করতে হয়, তাহলে লোকের মুখে খাবার দিতে হবে, তাদের অসুখ বিসুখের যাতে না হয় সেদিকটা দেখতে হবে, তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আমি কিছু না করে বললাম পড়ো, সেটা কিন্তু হয় না। সেটা তিনি বুঝেছিলেন। এই যে একটা বাস্তববাদী অ্যাপ্রোচ, এইটা কিন্তু আমাকে বারবার করে খুব বিস্মিত করেছে। কারণ এই বিকাশবাবু আপনার এটা অনুরোধটা পাওয়ার পর আমি বিদ্যাসাগর আগে পড়েছি, এই কদিন নিয়মিত পড়তে 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 আমার দেখলাম যে তিনি কিরকম বাস্তববাদী ছিলেন, যে তিনি সেই কন্ট্রাডিকশনটা বুঝতে পেরে তিনি কিন্তু জনশিক্ষা রূপায়ণের দিকটায় জোর দিলেন না। তিনি জোর দিলেন ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত এখন হোক, পরের স্টেপে আমি তখন আরেকটা জায়গায়। অর্থাৎ তিনি ঠিক করে নিলেন যে এটা এই পর্যন্ত, তারপরে যখন দেখবো ওটা সাকসেসফুল তখন আরেকটা জায়গায়, না হলে কিন্তু সবটাই ঘেটে যাবে। এই যে জায়গাটা, এই বোধটা তার তীব্র ছিল, এবং সেই জন্য তিনি কিন্তু তার যে সময়টা, এটা যদি আমরা রিয়েলাইজ করি, বুঝতে পারি, তাহলে বুঝবো বিদ্যাসাগর ঠিক কাজই করেছে। এবার ভাবুন যে তিনি এই সংগ্রামের জন্য তো রাজনীতিও করতে পারেন।
ওখানে অত কিছু ঘটনা ঘটে গেছে, কংগ্রেস জন্ম নিয়েছে, তো তিনি রাজনীতিটা করলেন না। তিনি শিক্ষার বিস্তার চাইছেন। সব যদি হয়, রাজনৈতিক ক্ষমতা যদি না থাকে, তাহলে তো সত্যি মুশকিল। দেখবেন শিবাজী বন্দ্যোপাধ্যায়ের যে বই আছে তাতে কিন্তু তাকে সাম্রাজ্যবাদের প্রতিরূপ আছে, অর্থাৎ তিনি ব্রিটিশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে যেন চালাচ্ছে। এটাও কিন্তু তার ট্যাকটিক্স একটা। আপনি মনে করুন এখন সরকারে হয়তো যারা আছে তার সঙ্গে আপনার মতের মিল নেই, আপনি হয়তো প্রগতিশীল, রাজ্যে বা কেন্দ্রে যারা আছে তাদের একরকম ছবি, আপনি বলবেন আমি কোনো কথা বলবো না, আমি যাব না, আমি বয়কট করব। এটা তো হয় না। আপনাকে করতে হবে কি সেইটা মেনে, সেটাকে মেনে নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ঠিক আছে, আমাকে খুঁজতে হবে, তাল খুঁজতে হবে কোন জায়গা দিয়ে গেলাম। একবার মনে আছে যে একবার কংগ্রেসের অধিবেশনের সময় 1886 দুজন নেতা তার কাছে গেছে, গিয়ে বললেন যে আমাদের ওখানে আসুন। তো তিনি কি বলেছিলেন যে দেশের প্রয়োজনে লাঠি ধরতে পারবে? দেশের প্রয়োজনে লাঠি ধরতে পারবে? এটা হীরেন মুখার্জি অবশ্য অন্য কথা বলেছেন, তিনি বলেছিলেন সশস্ত্র সংগ্রাম করতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে যে ওই লাঠি ধরতে পারবে কথাটাই বোধহয় ছিল, এটাকে ইন্টারপ্রিট করতে গিয়ে হয়তো, আমি হয়তো বলছি কারণ তারা পণ্ডিত মানুষ, তারা হয়তো ইন্টারপ্রিট করার সময় তোরা ওইভাবে করেছেন, লাঠি ধরা মানে অস্ত্র ধরা মানে তার করা, এটা হয়তো তারা নিয়েছে। এবং মনে রাখতে হবে কংগ্রেস তো 1905 পর্যন্ত আবেদন নিবেদন এইসব করে চলেছে, লাঠি ধরার কথাই আসে। অর্থাৎ এই যে লাঠি ধরতে পারবে যে বলেছেন, এটা কিন্তু আমি ভেবে চিন্তেই কিন্তু বলেছি। হ্যাঁ, যে ওরা তখন আবেদন নিবেদন করে যাচ্ছে, এখন তো কোথায় সংগ্রামের কোথায় চিহ্ন মাত্র তুলি। এটা তিনি জানতেন, সচেতন ছিল। দেখুন জীবন স্মৃতিতে আরেকটা কথা উল্লেখ করতে চাই, যে এই যে আন্দোলনের নির্মাণ হচ্ছে ব্যক্তি জীবনের সঙ্গে সমাজ সমষ্টির যখন বিরোধ আসছে, তিনি সমষ্টির পক্ষে দাঁড়াচ্ছেন। তিনি তার ব্যক্তি জীবন, তার স্ত্রী সারা জীবন কিন্তু ওই বীরসিংহে রয়েছেন, তিনি কিন্তু কলকাতায়, বেশিরভাগ সময় কিন্তু বাইরে রয়েছে। এটা কিন্তু খুব কষ্টের, এটা খুব আনন্দের নয়। তিনি সব রকম ভাবে পাশে দাঁড়াচ্ছেন কিন্তু প্রাত্যহিক যাপনে থাকতে পারছেন না। তার মায়ের সমর্থনটা ছিল সেটা, এটা একটা বড় জিনিস। হ্যাঁ, তিনি কিন্তু অত্যন্ত গুণী মহিলা, এবং যে কারণে তার মৃত্যুর পর তার মায়ের নামে তিনি স্কুলটা করেছেন, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখছেন যে বলছেন যে আমি আবার গেলাম, তাকে বললাম একটা অনুষ্ঠান হবে, তো আপনি যদি আসেন তাহলে কেমন হয়। তখন জিজ্ঞেস করেন কে সভাপতিকে? বলছে রাজেন্দ্রলাল মিত্র সভাপতি। চার কে কে আছে? রবীন্দ্রনাথ বলেন ইনি আছেন, উনি আছেন, তিনি আছেন, নামগুলো বললেন। ওরে বাবা, এত বড় বড় লোককে একসঙ্গে ডেকো না, কাজ বন্ধ হয়ে যাবে। উনি জানেন, এটা রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে লিখছে। এই কথাটাকে আমার ব্যাখ্যাটা হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে এটা হয়তো তার একটা বলতে পারেন অন্য দিক, অর্থাৎ সংগ্রামের দিক যেরকম আছে, তিনি কিন্তু কখনো সমষ্টির জন্য তিনি লড়াই করছেন, সমষ্টির জন্য তিনি আন্দোলন করছেন, ব্যক্তি জীবনের সঙ্গে সমষ্টির সংঘাত করে সমষ্টির পক্ষে দাঁড়াচ্ছেন, কিন্তু অনেককে নিয়ে সংঘবদ্ধ ভাবে যে কাজ করা সেটা কিন্তু তিনি করতে পারেন, কোনোদিন সেটা পারেননি। অনেককে নিয়ে করা একমাত্র বিধবা বিবাহের সময় তিনি খানিকটা পেয়েছিলেন, কিন্তু বাকি সবগুলো কিন্তু একক প্রচেষ্টায় হচ্ছে। রবীন্দ্রনাথের এই ঘটনাটা থেকে আমার এটা মনে হয়েছে। কিন্তু সেটাও ওই যে একক ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন, এটাও কিন্তু সমষ্টির স্বার্থেই করছে। আমি আগে বললাম যে এক্সেপশন হচ্ছে বিধবা বিবাহটা, এর সূচনা করাটাই কিন্তু একটা র্যাডিক্যাল কাজ, এই যে বিধবা বিবাহের যে ব্যাপারটা। এবার ধরুন আরেকটা কথা বলি, যে সেটা হচ্ছে যেটা আগে বললাম, যে কৌশল, স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স, এটা যারা বলেন ঠিক সেইভাবে উনিও কিন্তু ভেবেছেন যে আমার মূল লক্ষ্যটা কি, আর সেই লক্ষ্যে যাওয়ার জন্য আমি কাকে সঙ্গে রাখবো, আর কখন আমি লোককে কনফিউজ করে দেবো যাতে লোকে বুঝতে না পারে আমি কোন দিকে আছি, এদিকে না ওদিকে না সেদিকে, এটা বুঝতে দেবো না, নিজেকে আড়াল রাখা, এটাও কিন্তু তার একটা কি বলবো, এটা একটা তার
কৌশলের মধ্যে ছিল। তিনি মন্দিরে যাচ্ছেন না, তিনি কিছুই করছেন না। আর এখন দেখুন, এখন তো মন্দিরে যাও, এখন মন্দিরের জন্য কোটি টাকা দিয়ে বিশাল একটা রাম মন্দির তৈরি হচ্ছে। বিদ্যাসাগর থাকলে ভাবতেন যে কি হলো, আমি তাহলে কি করলাম একদিন। হ্যাঁ, এটা ভাবা যায় যে কোটি কোটি টাকা ব্যয় করে হচ্ছে কি না মন্দির, আর তিনি তার নিজের জীবনে কোনো মন্দিরে ঢুকলেন। এই যে ব্যাপারগুলো, এটা বুঝুন, এটার জন্য কিন্তু দাবত নাই, এই সংগ্রামের জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হয়, এই জায়গাটা কিন্তু বুঝতে হয়। তিনি যখন ওই কর্মাটাঁড়ে গেলেন, তখন কিন্তু তিনি একই ব্যাপার, তিনি দেখছেন যে সাঁওতালদের মধ্যে গেছেন, সেখানে কিন্তু তিনি গেলেন, অনেকে বলে বিশ্রাম নিতে গেছেন, কিন্তু বিশ্রাম তো নেবেন না, তার নেচার সেটা নয়। তিনি যেখানে যাবেন সেখানে কিন্তু কাজটা করবেন, এবং সেখানে গিয়েও তিনি দেখা গেল সাঁওতালদের মধ্যে কাজ করছেন, মানুষের পাশে আছেন। এই যে মানুষের পাশে থাকাটা, অনেক প্রতিরোধের মুখেও তিনি মানুষের পাশ থেকে কিন্তু বেরিয়ে আসেন। হ্যাঁ, বুকে গভীর যন্ত্রণা নিয়েও তিনি কাজটা করছেন। এবং এই যে বর্ণ পরিচয়, আপনার আগের দিন আমি আলোচনা শুনছিলাম, বর্ণ পরিচয় নিয়ে অনেক কিছু বলা হয়েছে, এটা নিয়ে অনেক কিছু হয়, যে তার ধর্মনিরপেক্ষ চরিত্র ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি ভাবতে পারেন যে বাংলাদেশে শুধু এই বর্ণ পরিচয় নিয়ে ডক্টরেট হচ্ছে, তারা যা কাজ করছেন বাংলাদেশে বিদ্যাসাগরকে নিয়ে, ভাবতে স্তম্ভিত হতে। আপনারা বাংলাদেশ থেকে আমন্ত্রণ করলে বুঝতে পারবেন, তারা তখন বলবেন, দিকটা হাইলাইট করুন। বলেছি আছেন বক্তা, বলবেন, আসবেন। হ্যাঁ, সেটা দেখবেন যে এটা নিয়েও ডক্টরেট করেছেন, এটা আমরা জেনেছি। যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার। এবং এখন দেখুন আরেকটা জিনিস বলি, যে তার যে উইল করেছিলেন, সেই উইলের মধ্যে দেখুন সেখানে কিন্তু সমষ্টির স্বার্থ, এটাও কিন্তু একটা সংগ্রাম, অত সোজা নয়। আপনি উইল করছেন, কিন্তু আপনি আপনার ছেলেকে কিছু দিচ্ছেন না, এটা করতে হলে সংগ্রাম তো দু রকমের হয়। একটা হচ্ছে নিজের সঙ্গে নিজের সংগ্রাম, আরেকটা হচ্ছে নিজের সঙ্গে বাইরের সংগ্রাম। এই যে নিজের সঙ্গে বাইরের সংগ্রাম যেটা, সেটা তুলনামূলকভাবে কিন্তু সহজ, কিন্তু নিজের সঙ্গে সংগ্রামটা, অর্থাৎ আমার ছেলে, হ্যাঁ, তাকে আমি দিচ্ছি না, তাকে দেব না, এটা ভাবাটা কিন্তু খুব কঠিন কাজ, এটা অত সহজ নয়। কত টাকা তিনি দিয়ে দিচ্ছেন অন্যদের, কুল করবেন, সবকিছু করবেন, কিন্তু মন্দির তিনি করবেন। এই যে জায়গাটা, এইটা তার মানে উইল করা পর্যন্ত তার কিন্তু একটা সংগ্রামের নির্মাণের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেছে। এবার ভাবুন যে তিনি মাইকেল মধুসূদনকে সাহায্য করছেন। কোন মাইকেল মধুসূদন, কি লিখছেন তিনি? এই যে মেঘনাদ বধ কাব্য, আপনি ভাবুন সেখানেতে কি চরিত্র তিনি এনেছেন, কিভাবে তিনি ব্যাখ্যা করছেন, একদম যেটা আমাদের সনাতন ভাবনা আছে তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে ভাবনায় তিনি লিখছেন, তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করছেন এবং তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আপনি এখন পারবেন, এখন এই সময় আপনার যা বিশ্বাস, সাধারণ মানুষের যে বিশ্বাস, তার বিরুদ্ধে কেউ যদি থাকেন, হ্যাঁ, তারা তো আক্রান্ত হচ্ছে। আপনি ভাবুন, ফাদার স্ট্যান্ড খুন হচ্ছেন, মানে খুনের মতোই তো, খেতে পাচ্ছেন না, কিছু না, জেলের ভেতর মারা যাচ্ছেন। কজন প্রতিবাদ করেছে, কজন এগিয়ে এসছেন, কজন বুক পেতে রাস্তার মধ্যে বসেছে? আমরা নিজেদের দিকে তাকাই, আমরা পারিনি। তারা তাদের মত প্রকাশ করছেন, ব্যক্তির যে মত প্রকাশ করতে চেয়েছে সেটা প্রকাশ করতে পারছে না। বিদ্যাসাগর সেটা কিন্তু দাঁড়িয়েছে, বিদ্যাসাগর সেই রকম জায়গায় দাঁড়িয়ে মধুসূদনের পাশে দাঁড়াচ্ছে। কাজেই শুধু মধুসূদন না, অনেক প্রতিষ্ঠানকেও সাহায্য করছেন, তিনি ইনকাম করেছেন, ব্যক্তিগত কাজে লাগাচ্ছেন অন্যের জন্য, দান করছেন তাদের জন্য। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং তিনি খুব বিশ্বাসের সঙ্গে, গভীর বিশ্বাসের সঙ্গেই কিন্তু তিনি পাশে দাঁড়িয়েছেন মধুসূদন। এবার ধরুন যে ইতিহাসে ব্যক্তির একটা ভূমিকা থাকে, আমরা অনেকভাবে পড়েছি, রোল অফ ইন্ডিভিজুয়াল ইন হিস্ট্রি, লেখা নামে সেটাও আমরা পড়ছি। এখন একটি লেখায় পড়ছিলাম যে সীমা চিহ্নিত করাটাই কিন্তু আসল নয়। সীমা চিহ্নিত করলাম যে আমি এই পর্যন্ত, দিস ফার এন্ড নো ফার্দার, এটাই কিন্তু আসল নয়। সীমার মধ্যে থেকেও যেসব ব্যক্তিত্ব তাদের কাজ সীমাকে লঙ্ঘন করতে পারে,
সীমাকে লঙ্ঘন করতে পারে এবং কালান্তরের পথ দেখায়, তারাই কিন্তু ইতিহাসে বেঁচে থাকে। এবং বিদ্যাসাগর হচ্ছেন সেই ব্যক্তিত্ব তিনি কালান্তরের পথ দেখিয়েছিলেন সীমাকে লঙ্ঘন করে, এবং তার সীমাটা নিজে জেনে, সীমাটা জানতেন বলেই তিনি অনেক কিছু এগিয়ে পিছিয়ে এসছেন। উনি জানতেন যে এটা করতে গেলে আমার একটু পিছিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু আমি আমার যে আসল লক্ষ্য সেটাই যেতে পারবো না, এটা তিনি বুঝতেন। এই জায়গাটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা কথা বলি, যে তিনি কিন্তু সময়ের থেকে অনেক এগিয়েছিলেন, অনেক অনেক এগিয়েছিলেন। আজকে যখন দেখছি ধর্মের উন্মত্ততা রয়েছে, আমরা কিন্তু চাইলেই তো হবে না, এক্ষুনি প্রতিবাদ করবো, করুন, আপনি আক্রান্ত হবেন। কাজে আক্রান্ত হব জেনেও কিন্তু তিনি এগিয়েছেন, আমরা কিন্তু এখনো পাচ্ছি না। কারণ তার মূর্তি তো বারবার, তিনি যখন ব্যক্তি জীবনে আক্রান্ত হয়েছেন, যখন তিনি বেঁচে 70 দশকে তার মূর্তি ভাঙা হয়েছে, আবার এই একবিংশ শতাব্দীতেও তার মূর্তি ভাঙা হয়েছে। কেন এত রাগটা? কেন, কাদের রাগ? একটা হচ্ছে যারা ভুল ব্যাখ্যা করেছে ইতিহাসকে 70 দশকে, যে তিনি সাম্রাজ্যবাদের প্রতিভূ, পরে তারা বুঝতে পেরেছেন ব্যাপারটা, এই একটা রাগ। আর অন্যদের যারা হচ্ছে একদম ধর্মান্ধ, তাদের রাগ। যারা এখন ধর্মান্ধতার পক্ষে, তারা কখনোই বিদ্যাসাগরকে সহ্য করতে পারবে না। অতএব এটাকে ভাঙুক, মূর্তিটা ভাঙুক। তারা অন্য কারো মূর্তি ভাঙছে না, ভাঙছে বিদ্যাসাগর। এর থেকে প্রমাণ হয় তিনি তখন যেরকম প্রাসঙ্গিক ছিলেন, এখনো এই 200 বছর পরে এখন কিন্তু বিদ্যাসাগর আক্রান্ত হচ্ছে। কাজে এই যে ধাপে 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 যে এগোনো, এই এগোনোর কাজটা তিনি কি চমৎকার ভাবে করেছেন এবং নিজেকে নির্মাণ করেছেন, এর সঙ্গে সঙ্গতি রেখে, এটা ভাবলে আজকে সরকারি উপাধি পরিত্যাগ করা আছে, সরকারি উপাধি পরিত্যাগ করেছেন, তিনি সরকারের চাকরি করেছেন, আবার সরকারের উপাধি ত্যাগও করেছেন। অর্থাৎ প্রয়োজন বোধে তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। এখন দেখবেন অনেক কবি সাহিত্যিক তারা প্রস্তুত নন, তারা সরকারের সঙ্গে থাকতে প্রস্তুত। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এটা দেখবেন আপনারা। এটা আমি স্পেল আউট করতে চাই না, কিন্তু আপনারা নিজেরাই নিজের জীবন দিয়ে দেখবেন যে কিরকম ভাবে যে কবিরা কবিতায় যা লিখছেন আর জীবনে যা করছেন, এর মধ্যে কোনো মিল নেই। হ্যাঁ, এই জীবনের সঙ্গে যে মিলটা, অর্থাৎ ব্যক্তি জীবন এবং সমষ্টি জীবন, এর মধ্যে কিন্তু দ্বন্দ্ব লাগলে আমি কোন দিকে থাকবো? বিদ্যাসাগর ছিলেন সমষ্টির দিকে, আর তারা থাকেন ব্যক্তির দিকে, ব্যক্তি জীবনের দিকে। আমার কিসে লাভ হবে, আমি কোন দিকটায় যাব? হ্যাঁ, এবং এর জন্য তা না হলে আজকের দিনে কেউ বলে যে বিদ্যাসাগর সহজ পাঠ লিখেছে, কেউ বলে যে বিদ্যাসাগর মাইল আবিষ্কার করেছে, এটা ভাবা যায়। এবং তার জন্য কেউ দুঃখ প্রকাশ করে যে না, এটা ভুল হয়ে গেছে, এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, সেটাও বলে। এইখানে তো হচ্ছে বিদ্যাসাগর অনেক বড় আমাদের সামনে একটা দাঁড়িয়ে আছে, যেন আমাদের পথ দেখাচ্ছে। কাজে যে ছেলেটি ওইভাবে হাঁটতে হাঁটতে ঢুকেছিলেন এক কলকাতায়, আর যখন তিনি মারা যাচ্ছেন, তখন বিদ্যাসাগর সে আর এক বিদ্যাসাগর। তিনি দীর্ণ বিদীর্ণ হয়েছে, ধাক্কা খেয়েছেন, ধাক্কা খেয়েও কিন্তু থেমে যান। তিনি নিজেকে আবার তৈরি করেছেন, আবার নিজেকে গড়ছেন, নতুন নতুন ক্ষেত্র বের করছেন, নিত্য নতুন সংগ্রামের কায়দা বের করছেন। কিভাবে? আমার লক্ষ্যটা হচ্ছে শিক্ষার বিস্তার। শিক্ষার বিস্তার হলে মানুষের মধ্যে চেতনা জাগবে, চেতনা যদি জাগে তখন তার মধ্যে কিন্তু আকাঙ্ক্ষা জাগবে নিজেকে মুক্ত করার, এবং সেই দিকে কিন্তু এগিয়ে গেছে। এই যারা তাকে মনে করেছে তিনি সাম্রাজ্যবাদের প্রতিকূল, এর চেয়ে বড় ভুল আর নাই। আরেকটি কথা বলি, আপনারা দেখবেন যে অনেককে নিয়ে বিদ্যাসাগরকে নিয়ে অনেক লোককথা আছে, অনেক লোককাহিনী আছে। এত লোককথা, লোকগাথা আর কাউকে নিয়ে নেই। কোন এরকম ধরনের ওই ধরনের কোন মানুষকে নিয়ে এত গল্পগাথা তৈরি হয়। কিছু সত্য, কিছু অর্ধ সত্য, কিছু একদম বানানো। অর্থাৎ এটা কেন হয়? হয় এই জন্যেই
যে এটাও কিন্তু একটা সংগ্রামের একটা ফলশ্রুতি। সেটা কি রকম? সেটা হচ্ছে ওনার যে বিচরণ ক্ষেত্র সেটা কখনো ওই এলিটিস্ট জায়গায় ছিল না। তার বিচরণ তিনি ওখান থেকে নিয়েছেন, আহরণ করেছেন। প্রয়োগের ক্ষেত্রটা ছিল কিন্তু সাধারণ মানুষের জায়গা, প্রয়োগের ক্ষেত্রটা ছিল মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের জায়গা। এই যে জায়গাটা ছিল, যে কারণে কিন্তু ওই সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, ওই যে আছে না, এই যে সে একটা গল্প আছে না, কাহিনী, যে তিনি আসছেন, পয়সা দিচ্ছে, ভুট্টা কিনছেন, পয়সা দিচ্ছে, ভুট্টা কিনছেন, ওই কর্মটারে দিচ্ছেন। একজন এসে বললো, কি ব্যাপার, আপনি এত ভুট্টা কি করবেন? যে দেখো না মজা। কি ব্যাপার? অনেকক্ষণ পরে দেখা গেল যে সেই লোকগুলো আবার এসছে, বলছে এই খুব খিদে পেয়েছে, কিছুতে বলছে না ভুট্টা নেই, তার কাছে ভুট্টা গুলো কিনলেন, আবার তাদের দিলেন। এটা হয়তো হ্যাঁ, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি বিচার করতে যাচ্ছি। আমি বলতে চাইছি এর মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে তিনি কতটা মানুষের পাশে ছিল, কতটা মানবিক ছিল। এই যে তার মানবিক দিকটা, এই মানবিকতা নিয়ে তিনি সংগ্রামটা চালিয়েছেন। এই মানবিকতার জন্যই তিনি ধর্ম মানেননি, কিন্তু তিনি ট্যাকটিক্যাল, বাবা যখন মারা গেছেন, বাবা তখন কিন্তু উনি মানে ছাত্র শান্তি করেছেন। কেন করেছেন? অনেকে প্রশ্ন করতে পারেন। করেছেন যে এখানে কিন্তু আবার তিনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কাজে এটা কিন্তু একটা কৌশল, আমার নিজের ধারণা, এটা ভুল হতে পারে, এটা আমার এখান থেকে এইটুকু স্বাধীনতা আমি নিচ্ছি ব্যাখ্যা করার, যে এটা যে তিনি ভালোবাসতেন এবং এটাও ভেবেছেন হয়তো যে মা তো বিশ্বাস করতেন, বাবা তো বিশ্বাস করতেন, আমি ওই ক্ষেত্রটা আঘাতটা দেবো না, যেহেতু তারা চলে গেছেন। হ্যাঁ, অতএব সেটাও হতে পারে, কিন্তু ওই পর্যন্ত, তার বেশি কিন্তু না। কাজে এই যে লোককথা এত যে তৈরি হয়েছে, এইটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এর কারণটা হচ্ছে তিনি মানুষের মধ্যে থাকতে পেরেছিলেন। তার সংগ্রামের যে ভিত্তি, সেই ভিত্তিটা হচ্ছে কিন্তু মানুষ, মানুষ এবং মানুষ। এবং সেই জন্যেই অত পাণ্ডিত্য নিয়ে, অত সাহেব সুবোধের সঙ্গে ঘুরেও তিনি কিন্তু তার ওই তালপাতার চটি এবং ওটা নিয়ে সারাটা জীবন কাটিয়ে গেলেন। তিনি কিন্তু একদিনের জন্য কিন্তু তিনি নিজেকে সাহেব তৈরি করলেন। এই যে সাহেব হলেন না, তাদের মধ্যে রয়ে গেলেন এবং সেটা কাটালেন, এই জিনিসটা কিন্তু আমাকে অত্যন্ত ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে। যে এই কাজটা কিন্তু করা খুব সহজ ছিল না, বিশেষ করে সেই ধরনের সময়। সেই সময় কিন্তু এটা খুব কঠিন কাজ ছিল। এই কথাটা আমি বলে আমার আজকের কথা শেষ করতে চাইব। যে এক সেকেন্ড, আমি একটা কথা বলতে যাচ্ছি, আপনি একটা অনুরোধ করেছেন, সেটা ভেবে বলছি আর কি। যে কবিতার কথা, যে এখনো তাকে নিয়ে যে লেখা হয়, তাকে নিয়ে লেখা কিন্তু এখনো থামেনি। তাকে নিয়ে প্রচুর লেখা হয়েছে। কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ, লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এবং তাকে নিয়ে এখনো লেখা হচ্ছে। এই 200 বছরে অনেক ছোটখাটো, অনেক গ্রামীণ কবি, শহরের কবিতারা কিন্তু লিখছেন। হয়তো সবগুলো কবিতা হয়ে উঠছেন, সেটা বড় কথা নয়, কিন্তু তারা মনে করছেন যে বিদ্যাসাগরকে নিয়ে লেখা উচিত। এই যে জায়গাটা, এই জায়গাটা এখনো আছে। কাজেই আমি শেষ করে এনেছি আমার বক্তব্য, ঠিক 1 ঘন্টা হতে চলল, 9টা বাজছে। আমি শেষ করছি একটা কবিতা দিয়ে। সেই কবিতার মধ্যে আমি যতক্ষণ বললাম সংগ্রামের নির্মাণ। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। একটা প্রশ্ন বলেছেন যে কারবাটারে উনি যে গিয়েছিলেন, ওনাকে যেতে বাধ্য হয়েছিলেন নাকি যাওয়া নিজের থেকে গিয়েছিলেন, এটা একজন প্রশ্ন করেছেন, বিশ্বনাথ পাল। না, এটা নিয়ে দ্বিমত আছে। একটা হচ্ছে কর্মাটাড়ে গেছিলেন, উচ্চারণটা হচ্ছে কর্মাটাড়, কর্মা নাম থেকে এসছে ওটা, কর্মাটাড়। হ্যাঁ, কর্মাটাড়, এটা উনি গেছিলেন। অনেকে বলে যে তিনি স্বাস্থ্য করার জন্য গিয়েছিলেন, আবার অনেকে বলে যে এটা অনেক একটু মানে তিনি বিয়ে মানে নিজের প্রতি অভিমানে চলে গেছিলেন। কিন্তু অভিমানে চলে গেছিলেন এরকম আছে, যুক্তি আছে, কিছু চিঠিপত্র আছে। কিন্তু অভিমান করে তিনি যে চলে গেলেন, সেখানে গিয়ে কিন্তু তিনি থেমে থাকলেন না, সেই কিন্তু আবার সেই থাকলেন। এইটা হচ্ছে আমার কাছে বড় হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ তার অভিমান হয়েছে, ধাক্কা খেয়েছে, খারাপ লেগেছে, তিনি একা হয়ে পড়েছেন। এমনকি এমনও বলেছেন, আগে জানলে এমন করে বিবাহটা আমি এটা এগোতাম, এটাও তাকে বলতে হয়েছে। আপনি ভাবুন না যে সতীদাহ করার পর রামমোহনকে পড়তে যেতে হবে, শেষ জীবনটা ভাবুন কিভাবে কেটেছে, চলে গেলেন। কাজে এটা এই আঘাতটা আসে, আঘাতকে তিনি চলে গেছিলেন। উনি কিন্তু
একটু দূরে, কিন্তু কলকাতার সঙ্গে যোগাযোগটা কিন্তু ছাড়েন। তিনি কর্মাটারে গিয়ে তো মানে শেষ হয়ে যান। তিনি কিন্তু কলকাতা নিয়মিত তার যাতায়াতটা ছিল। কাজেই তিনি একদম সব ছেড়ে চলে গেছে, এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য নয়। তিনি বারবার ফিরেও এসছেন আবার কলকাতাতে, আবার গেছেন। তার মাঝখানে তার মা মারা গেছেন যখন, তখন আবার সেখানে গেছেন। এগুলো খেয়াল রাখতে হবে। কাজেই সেদিক দিয়ে আমরা বলতে পারি যে আমাদের জোর দেওয়া উচিত যে তিনি যেখানেই যান না কেন সেখানে কিন্তু মানুষের পাশেই থেকেছেন, এবং বিশেষ করে গরিব মানুষের পাশে। ভাবুন তো, যে মানে বর্ধমান জ্বর হয়েছে, তিনি চলে গেলেন হোমিওপ্যাথি ডাক্তার নিয়ে, সেখানে গিয়ে ঘাঁটি কাট। ভাবুন তো, যে ওখানে মানে বিভিন্ন অসুখ করছে, ডায়রিয়া হচ্ছে, কলেরা হচ্ছে, তিনি তাদের পাশে বসে আছেন, পরিষ্কার করছেন, তাদের করছেন। ভাবা যায় এই জিনিসটা? এটা সম্বন্ধে একটা ঘটনা মনে পড়ে গেল, যে আমাদের একজন উপাচার্য বলেছিলেন আমাকে, বলতে জানো, আমি ছোটবেলাতে আমার খুব ইচ্ছা ছিল আমি সমাজ সেবা করব। আমার বাবা ডাক্তার ছিল, আমি ঠিক করলাম কুষ্ঠদের মধ্যে গিয়ে কাজ করব, কুষ্ঠ রোগীদের মধ্যে। আমি গেলাম, তারপর খেতে বসলাম। আমার পাশে যে একজন কুষ্ঠ রোগী, বাঁ দিকে একজন কুষ্ঠ রোগী, বলছে আমি বমি করে ফেললাম। আমি বমি করে ফেললাম, বাড়িতে ফিরে এলাম। বাবা শুধু বললেন, কিরে, তোর বিপ্লব হয়ে গেল? হ্যাঁ, একটুতেই তুই এরকম গা গুড়িয়ে গেল তো? তারপর উনি বললেন যে আমি মাথা নিচু করেছিলাম। তারপরে অনেকদিন ওদের সঙ্গে মেশার পরে তারপর কিন্তু আমি খেয়েছিলাম একসময়। এই যে অনেকদিন মেশার পরে তিনি খেতে পেরেছেন, তার মানে কি তিনি নিজেকে যুক্ত করেছিলেন ওই জীবনটার সঙ্গে, এবং বিজ্ঞান দিয়ে জানতেন যেটা কিন্তু ওইরকম সব কুষ্ঠ ছোঁয়াচে নয়। বাবা ডাক্তার ছিলেন তার। তিনি গল্পটা করেছিলেন আমাকে, যে আমি তো এই বিদ্যাসাগর কথা প্রশ্ন করার মতো মনে পড়লো, যে তিনি কিন্তু ওখানে গেছেন, এখানে গিয়ে রোগীদের সেবা করছেন, তাদের মধ্যে মিশে গেছেন, তাদের একজন হয়ে গেছেন। এই যে সংগ্রামটা আস্তে 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 যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন, সেই সংগ্রামটা কিন্তু মানুষের জন্য সংগ্রামে পর্যবসিত, গরিবের পাশে দাঁড়ানো পর্যবসিত। এটাই হচ্ছে আমার কথা আজকে। এইভাবে আমি জিনিসটাকে দেখার চেষ্টা করছি। আমি পণ্ডিতের চোখ দিয়ে নয়, আমি আমার চোখ দিয়ে, আমার সহজ যা মনে হয়েছে আমি সেইটা আমি বললাম আপনাদের কাছে। আমি আমার বন্ধু রাজা মিত্র, চিত্র পরিচালক এবং কবি, তিনি একটি কবিতা লিখেছিলেন। আপনি যে অনুরোধটা করেছেন বিকাশ বাবু, সেটা মনে রেখে আমি সেই কবিতা লিখেছি। কবিতাটির নাম আশ্চর্য চটির শব্দ। পাথরে বানানো রাজপথ দিয়ে বাদুড় বাগান থেকে সংস্কৃত কলেজের দিকে হেঁটে যাচ্ছিলেন একজন খদ্বকায় স্বাস্থ্যবান মানুষ। তার পরনে খাটো ধুতি, গায়ে সুতির চাদর এবং পায়ে তালতলার চটি। সেই চটির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল আকাশে বাতাসে চুনসুরকির মিশ্রণে গড়া নকল গথিক করিন্থীয় স্থাপত্যে। পথের দুধারে বটদেবদারু বৃক্ষে তাদের ডালপালায় উঠেছিল শিহরণ। বাইজি বাড়ি থেকে রাত জেগে ফেরা নব্য ধনিকের ল্যান্ডো তার গতি মন্থর করে আনছিল, আর মখমলের রুমালে মুখ আড়াল করছিল তার আরতি। গঙ্গায় স্নান সেরে ফেরার পথে এক ব্রাহ্মণ পণ্ডিত রোষ কষায়িত চোখে তার দিকে একবার তাকাল। সেই চটির শব্দে সচকিত হয়ে গাছের ডালে অসময়ে ডেকে উঠল বসন্তের কোকিল। কৃষ্ণচূড়া গাছ থেকে পথের উপর ছড়িয়ে পড়ল রক্তরাঙা ফুল আর বট ফুলের রেণু। অন্তঃপুরিকারা গবাক্ষ থেকে প্রণাম জানালো তার যাওয়ার পথের দিকে তাকিয়ে। ৩৯ বছরের এক যুবক মহাকবি সদর স্ট্রিটের বারান্দায় দাঁড়িয়ে বলে উঠলেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন এই শতাব্দীর একজন শ্রেষ্ঠ পৌরুষ। মাথা জোড়া টাক একজন শিক্ষাবিদ, ঘড়ির কারিগর তার পালকির বেহারাদের গতি মন্থর করতে বললেন। দক্ষিণেশ্বরের ঠাকুর দালানে দাঁড়িয়ে বলে উঠলেন, খাল নয়, ডোবা নয়, ওই শব্দ সমুদ্রের স্বর। কাঁঠালপাড়ায় ঋষির প্রতিম একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তার কলম থামিয়ে উৎকর্ণ হয়ে রইলেন ওই চটির শব্দ শোনার জন্য। আর চৌরঙ্গীর হোটেলের কামরায় বিলেত ফেরত একজন ব্যারিস্টার লিখে ফেললেন, যে মানুষটির চটির শব্দ শ্রুত হচ্ছে
তার হৃদয় বাঙালি মায়ের মতো করুণা। শ্রীরামপুরের কাগজে লেখা সেই কাগজ তিনি জানালা দিয়ে ভাসিয়ে দিলেন বসন্তের হাওয়ায় দক্ষিণ সমুদ্রের দিকে। সেই জটিল শব্দ এই 200 বছর পরেও আমরা শুনতে পাচ্ছি। সবাইকে নমস্কার। বাহ, খুব চমৎকার। এতক্ষণ খুব সুন্দর একটা প্রাণবন্ত আলোচনা আমরা শুনছিলাম। আরো কয়েকটা আবৃত্তির অনুরোধ এসেছে। অঞ্জন চ্যাটার্জি আরো কয়েকটা আবৃত্তি শুনতে চাই। আর ঠিক, খুব ভালো। কিন্তু আমি যেটা বলেছি একদম রিলেভেন্ট জায়গাটা করেছি, আর আবৃত্তি অন্য সময়। এতক্ষণ আমরা যে আলোচনা শুনছিলাম রজতদার কাছে, খুবই সুন্দর এবং প্রাণবন্ত আলোচনা। আমরা অনেকগুলি আলোচনা শুনেছি, বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনা শুনেছি। সেখানে নানা যুক্তি তথ্যের অবতারণা আমরা শুনেছি। আজকে সেইগুলিকেই একেবারে আলাদা একটা আঙ্গিকে নিয়ে গিয়ে রজতদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের কাছে। এবং সবটার পিছনে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা সংগ্রামী মানসিকতা ছিল এবং আমাদের কাছে সেই বার্তাটাই তিনি দিয়ে গেছেন। এবং তার হৃদয়ের মধ্যস্থলে ছিল, মস্তিষ্কের মধ্যস্থলে ছিল মানুষ। সেই মানুষের জন্য আজকেও তিনি তার অলক্ষ্যে থেকেও 202 বছর পরেও আমাদেরকে তার অস্তিত্বের জানান তিনি দিচ্ছেন। রজতদার ভাষায় চটির শব্দ। আজকে আমাদের বিভিন্ন জনের যে লেখনী, রজতদার যে কবিতা আবৃত্তি করলেন, সেই কবিতা বিভিন্ন যে বিদ্যাসাগরকে নিয়ে লেখা হচ্ছে, তার মধ্যে দিয়েই সেই সংকেত আমাদের কাছে ছড়িয়ে পড়ছে যে তিনি আজও আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক, তাকে আজও আমাদের সমানভাবে দরকার। খুব সুন্দর বক্তব্য রেখেছেন রজতদাকে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের আলোচক শ্রদ্ধেয় রজত বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাকেও ধন্যবাদ যে আপনি আমন্ত্রণ করেছেন এবং আমাকে প্ররোচিত করেছেন। হ্যাঁ, এইটা বলতে চাই। আমি এমনিতে খুব মানে এত অর্গানাইজ ভাবে থাকি না, হ্যাঁ, এইসব ব্যাপারে, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। কারণ এলিয়েটের একটা কবিতা আছে না, তাতে উনি বলছেন ইলিয়ট লিখেছেন যে হোয়ার ইজ দ্য নলেজ উই হ্যাভ লস্ট ইন ইনফরমেশন, হোয়ার ইজ দ্য উইজডম উই হ্যাভ লস্ট ইন নলেজ। অর্থাৎ প্রচুর তথ্য থাকে কিন্তু সেটা জ্ঞানে রূপান্তরিত হয় না। আবার অনেক প্রচুর জ্ঞান থাকে আমাদের, কিন্তু উইজডম না থাকায় সেটা প্রয়োগ হয় না। কাজে এখানেতে এই আমাদের বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কাছে ইনফরমেশন ছিল, তাকে তিনি জ্ঞানে পরিণত করেছেন। আবার তার জ্ঞান ছিল, সেটাকে উইজডম দিয়ে প্রয়োগ করে তিনি আজকে আমরা যে দাঁড়িয়ে আছি এখানেতে, তার দিকে আমাদের এগিয়ে দিয়েছে। সবাইকে আপনাকে। এই ক্ষেত্রে আরেকজনের কথা আমরা স্বীকার করব, তাদের যে রজতদা যে কথাটা বললেন যে আমি প্রণোদিত হয়েছি, এই প্রণোদনা সৃষ্টি করার ক্ষেত্রে সেখানে শুধু আমার ভূমিকা ছিল না, আরেকজনের ভূমিকা ছিল, সেটা হচ্ছে দিব্যেন্দু চট্টোপাধ্যায়। আমাদের তার কাছেও আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে দিব্যেন্দুদা এই সমন্বয়টা করে দিয়েছিলেন খুব ভালো করে, শ্যামলদার সঙ্গে রজতদার সঙ্গে এই সমন্বয়টা করে দেওয়া। আমি রজতদাকে প্রস্তাব রেখেছিলাম এটা আপনি আমাদের কাছে একদিন আলোচনা করুন। রজতদা সম্মত হয়েছিলেন প্রথমেই, একদিনেই। তারপরে কি বলবেন, কিভাবে বলবেন সে নিয়ে শ্যামলদার সঙ্গে আমি, দিব্যেন্দুদা একসঙ্গে কনফারেন্স করেছি টেলিফোনে, দিয়ে আলোচনা হয়ে রজতদার যে প্রস্তাব, সেই প্রস্তাবটাকে আমরা গ্রহণ করেছি। যে উনি বললেন যে এটা তাঁর ঈশ্বরচন্দ্রের আমাদের কাছে যে সংগ্রামের বার্তা দিচ্ছেন, আমি একজন সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব হিসাবে আমার কাছে এই বার্তাটাই সব থেকে বড় হিসাবে দিতে হবে। আমরা এক বাক্যে তাকে মেনে নিয়েছি, হ্যাঁ সঠিক, এটাই আপনি বলুন সেদিন। আজকে সেই বক্তব্যটা উনি তুলে ধরেছেন। আমিও সূচনার লগ্নে যেটা বলেছি যে ঈশ্বরচন্দ্রের জীবনের যে বহুমাত্রিকতা, সেই বহুমাত্রিকতা দিয়ে আমাদের সামনে তার জীবনকে তিনি তুলে ধরেছিলেন। এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আজ রজতদা একটার পর একটা বললেন, প্রত্যেকটা ঘাত, প্রত্যেকটা প্রতিঘাত, প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে রজতদা কালকে আরেকটা খুব সুন্দর বলেছিলেন, তার জীবনের 3টে ভাগ করেছিলেন উনি। একটাকে বলেছিলেন থিসিস, একটা বললেন
অ্যান্টিথেসিস, আরেক জায়গায় সিনথেসিস। এটা সুন্দরভাবে কালকে আপনি ওই জায়গাটা আর একটু বলেন কোন জায়গাটি সেটা বলেছিলেন। এই জায়গাটাতেই আজকে তিনি আমাদের কাছে সেই আদর্শ এবং সেই সংগ্রামের বার্তা তিনি দিয়ে গেছেন। আজকে সেই বহুমাত্রিক সংগ্রাম তৈরি করার দায়িত্বটা তার। মনে হয় তার যে উত্তরসূরি আছি আমাদের সবার, তবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যথাযোগ্যভাবে স্মরণ করা হবে, শ্রদ্ধা জানানো হবে। এই দায়িত্বটা আমাদের সবার। আজকের আলোচক, আজকের উপস্থিত দর্শক সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে, নমস্কার জানিয়ে আমরা এখানেই আলোচনা শেষ করতে যাব। কিন্তু তার আগে একটি ঘোষণা করে রাখি এটাই, যে আমরা তো প্রত্যেক রবিবারে আলোচনা করছি রাত্রি 8টায়। এটা প্রত্যেকটা রবিবার বিদ্যাসাগর এরকম হয়ে গেছে আমাদের কাছে অনেকটাই। যেটা বললেন আজকে 49তম, পরেরটা 50তম, অর্থাৎ আমরা অর্ধ শতাব্দীর জায়গায় পৌঁছে যাচ্ছি আলোচনার দিক থেকে। সেই দিনটা আমাদের পরের রবিবার 15ই আগস্ট। 15ই আগস্ট হবে না রবিবার, কারণ 15ই আগস্ট এই সময় অর্থাৎ রাত্রি 8টার সময় অনেক জাতীয় প্রোগ্রাম থাকে। কেউ রাজ্যপালের ভাষণ থাকে, রাষ্ট্রপতির ভাষণ থাকে, বিভিন্ন ব্যক্তিত্বের ভাষণ থাকে, রাষ্ট্রনায়কদের ভাষণ থাকে। ফলে আমরা ওই দিনে কোনো প্রোগ্রাম করব না। স্বাধীনতা দিবসের দিনে আরো নানা প্রোগ্রাম থাকে, ওই দিনে আমরা করছি না। আমরা তার পরের রবিবার অর্থাৎ 22শে আগস্ট আমরা আবার মিলিত হচ্ছি এখানেই। সেদিনের আলোচনার বিষয় হচ্ছে এক বিজ্ঞান শিক্ষকের চোখে বিদ্যাসাগর। আলোচনা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অভিজিৎ চন্দ। আপনাদের সবার কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই দিনের আলোচনা আপনারা শুনুন। আজকের আলোচনা আপনাদের যেভাবে সমৃদ্ধ করলো, আগামী দিনের আলোচনাগুলিও আমাদের সেইভাবে সমৃদ্ধ করবে, এই প্রত্যাশা আমরা রাখি। রজতদা বলেছেন যে বাংলাদেশে কিভাবে চর্চা হচ্ছে, আমাদের বাংলাদেশের থেকেও বক্তা এখানে আসতে সম্মত হয়েছেন। তারাও দুজন বিশিষ্ট বক্তা, তারা বলবেন। আমরা সেই দিকে আস্তে আস্তে যাব। কিন্তু আগামী রবিবার, পরের রবিবার 22শে আগস্ট আপনাদের সবার কাছে আমাদের আমন্ত্রণ রইল, সাদর আমন্ত্রণ রইল। এই ফেসবুক লাইভ পেজে আমাদের আলোচনা শুনুন। রজত স্যার, শেষ করছি এবার। সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে আজকের সভা আমরা এখানেই শেষ করছি।